আসসালামু আলাইকুম, সবার উপর শান্তি বর্ষিত হোক। ডিয়ার ভিউয়ার্স, আমি অ্যাডভোকেট নাজগুল্লাহ বিপু বলছি এলবি মিডিয়া একাডেমি চাষারা নারায়ণগঞ্জ থেকে। আজকে আমরা আলোচনা করব জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে এলএলবি শেষ বর্ষের সর্বশেষ পত্রের একটি খণ্ডিত পোর্শন হচ্ছে দায়রা আদালতে অব্যাহতির দরখাস্ত। এই বিষয়টি নিয়ে আমরা আজকে আলোচনা করব। আপনারা যারা চ্যানেলটা আমার নতুন দেখছেন, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করবেন, লাইক কমেন্টে আপনাদের মতামত জানাবেন, যাতে নিত্য নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হতে পারি এবং আপনাদের পছন্দনীয় বক্তব্যগুলি আপনাদের কাছে সহজতর করে ফুটিয়ে তোলার মাধ্যমে আমিও সৃষ্টিকর্তার নিকট আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করা একটা সুযোগ করে নিতে পারি। তাহলে আমরা মূল আলোচনায় প্রবেশ করছি। এলএলবির শেষ বর্ষের এই ড্রাফটিংটার তিনটা পার্ট এখানে কাজ করে থাকে। একটা হচ্ছে সিভিল ড্রাফটিং অংশ থাকে, একটা হচ্ছে ক্রিমিনাল ড্রাফটিং অংশ থাকে এবং একটা হচ্ছে বার কাউন্সিল রিলেটেড একটা কোশ্চেন থাকে মাত্র 10 মার্কের। আর ক্রিমিনাল ড্রাফটিং যেহেতু বলছে, সেখানে বলে এখানে মার্ক কাজ করে 20 মার্ক। এটার মধ্যে দুইটা ড্রাফট কখনো এসে থাকে জামিনের দরখাস্ত ম্যাজিস্ট্রেট কোর্টে, আবার কোনো ক্ষেত্রে হচ্ছে অব্যাহতির দরখাস্ত কাজ করে থাকে। সেই অব্যাহতি দরখাস্তের মধ্যে ওখানেও 10-10 করে দুটো আসতে পারে। আমরা আলোচনা করবো হচ্ছে দায়রা আদালতের অব্যাহতি দরখাস্ত। দায়রা আদালত অব্যাহতি দরখাস্ত বিষয়টা কেন দিচ্ছে, এটা এই স্টেপটাই নেওয়া হচ্ছে যে কোনো ধরনের চার্জশিট চলে এসছে, চার্জশিট থেকে আপনি এখন অব্যাহতি চাচ্ছেন। ফৌজদারি কার্যবিধির আপনারা জানেন যে 173 ধারাতে পুলিশ রিপোর্ট দেওয়া হয়। আসামির সংশ্লিষ্টতা সম্পর্কিত যদি কোনো আউটপুট পাওয়া যায়, তথ্য পাওয়া যায়, তথ্য বেরিয়ে আসে, সেগুলি সম্বলিত যে পত্রে লেখা হয় তাকে বলা হয় অভিযোগপত্র বা চার্জশিট। আর যদি না পাওয়া যায়, সেই প্রসঙ্গটা আমরা এখন যাচ্ছি না। আমরা যাচ্ছি হচ্ছে চার্জশিট পাওয়া যাওয়ার পর মামলাটা 205-এর গ অনুযায়ী বা গ অনুযায়ী ম্যাজিস্ট্রেট আদালতে অথবা দায়রা আদালতে বদলি হচ্ছে। 205-এর গতে দায়রা আদালতে যে বদলি হচ্ছে, বদলি হওয়ার পরে ধাপটাই থাকে চার্জ করার জন্য। চার্জ মানে হচ্ছে যে বিষয়টা সম্পর্কে 221 থেকে ফৌজদারি কার্যবিধি 240 ধারাকে ফলো করা হয়। সেখানে মূলত এই স্টেজের মধ্যে 265-র গতে যে বিষয়টাকে নিয়ে আলোচনা করে থাকে, সে আলোচনাটার বেসিকটাই হচ্ছে আপনি আসামিকে অব্যাহতি করে নিয়ে যেতে চাচ্ছেন। তাহলে বরাবরই আপনাকে মেনশন করতে হচ্ছে যে মোকাম বিজ্ঞ দায়রা জজ আদালত, জেলা ও দায়রা জজ আদালত। আমি যেহেতু নারায়ণগঞ্জ থেকে বলছি, কাজে ধরে নিতে পারেন মোকাম বিজ্ঞ জেলা দায়রা জজ আদালত নারায়ণগঞ্জ। এরপর একটা সেশন নাম্বার পড়তে পারে, ধরে নিলাম আমরা একটা সেশন নাম্বার বা দায়রা মামলা নং দিলেন। একটা মামলার নাম্বার পড়লো, মনে করেন যে 1/2021, এনিথিং, এক পিছনে সাল থাকবে আর সামনে একটা মন মতো একটা নাম্বার দিয়ে নেবেন। তৃতীয় ধাপটিতে আপনি দিতে পারবেন একটা ধারা, আর একটা সহজ ধারাতে চলে যান, যে দায়রা আদালতের মধ্যে সহজ ধারার মধ্যে চলে যান। দায়রা আদালতে আপনি একটা ধারা দিলেন, যে কোনো ধারা। আপনি মনে করছেন না আমি সহজ ধারা দিব না স্যার, আমি একটা কঠিন ধারা দিয়ে এটা হিয়ারিং করতে চাই। তাহলে আপনি দিতে পারেন হচ্ছে 395 ডাকাতি, 397 ডাকাতি করতে যে আরো যে কার্যক্রমগুলি হচ্ছে এই বিষয়ে একটা ধারা লিখলেন। তারপর হচ্ছে কে রাষ্ট্রপক্ষে রাষ্ট্রবাদী বনাম মনে করেন যে মিস্টার এক্স আসামি, সে আসামিটার নামটা লিখে বরাবরই আসামি লিখে দিলেন। বিষয় লিখবেন ফৌজদারি কার্যবিধির 265-র গ ধারা অনুযায়ী মিস্টার ... এর জন্য ফৌজদারি মোকদ্দমার দায় হতে অব্যাহতির প্রার্থনা। এই দায় হতে অব্যাহতি মানে হচ্ছে কিন্তু যে ডিসচার্জ। এই বলেই মূলত আপনার কথাবার্তাগুলিকে সামনের দিকে একটু একটু করে এগিয়ে নিতে হবে। এরপর নিচের দিকে ওখানে একটা আন্ডারলাইন করে দিলেন, এটা হাফ পোর্শনের পরে লিখবেন বিষয়টা। আমার ইতিপূর্বের ভিডিওতে নিশ্চয়ই দেখেছেন সেই বিষয়টা সম্পর্কে। এরপরে একেবারে বাম সাইডে চলে আসবেন, লিখেন দরখাস্তকারী আসামি পক্ষের নিবেদন। এই যে এখন ডিসচার্জের বিষয়গুলিতে কি কি বলবেন। প্রথম হচ্ছে দরখাস্তকারী আসামি সূত্রবর্ণিত মোকদ্দমা স্বীকৃত ঘটনার সাথে মোটেও জড়িত নয়, তাকে হয়রানির জন্য, খরচান্ত করার জন্য এই মিথ্যা মামলায় সাজানো হয়েছে। 2, দরখাস্তকারী আসামি একজন গণ্যমান্য লোক, সে সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডের সাথে লিপ্ত, তার ইতিপূর্বে কোনো ধরনের মামলা বা জিডি সংক্রান্ত কোনো রিপোর্ট নাই তার বিরুদ্ধে। 3 নম্বর পয়েন্ট, দরখাস্তকারী আসামির নাম এজাহার নাই, পুলিশ ওভার ইন্টারেস্টেড হয়ে তাকে অর্থ মামলা চার্জশিট ইনক্লুড করেছে। 4 নম্বর পয়েন্ট হতে অর্থ মামলার চার্জশিটে যেই বা কলাম ইনক্লুড করা হয়েছে কোনোভাবে তার নামটা ছাড়া তার সম্পৃক্ততা আনার মতো তেমন কোনো কিছুই উপাদান বিদ্যমান নাই। 5 নম্বর পয়েন্টে বলতে পারেন দরখাস্তকারী আসামি অত্র মোকদ্দমার কোনোভাবেই কোনো কিছুই তিনি জানতেন না, তার বিরুদ্ধে উক্ত মোকদ্দমা চলমান থাকার কোনো কারণ নাই। এইরকম বিষয়গুলি মূলত বলা হচ্ছে, কারণ এখানে কিন্তু জামিন সংক্রান্ত বিষয়ের সাথে কিন্তু বেশ কিছু বিষয় মিলবে। কারণ মানে শুনানিতে কতগুলি বিষয় কমন কিছু কথাবার্তা কিন্তু আমরা প্রায় ভিডিওর মধ্যে বলবো আমরা যে এই বিষয়গুলি কমন থাকে,
সে কমনগুলিকে বুঝে যদি আপনি বেসিক অ্যাপ্লাই করতে পারেন, আপনার কনফার্ম বা হাইস্ট মার্ক আপনি ক্যারি করবেন। এবং হাইস্ট মার্ক ক্যারি করার জন্য এই যে বিষয়গুলি বলছি, এই ধাপগুলি যদি একটু 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 করে মনে রাখতে পারেন, তাহলে কিন্তু নাম্বার আপনার। যাই হোক, এরকম আরো দুইটা একটা মামলা রিলেটেড, মামলাটার মধ্যে বলা হয়েছে এইরকম আশপাশে ডাকাতির বিষয়টার ব্যাপারটা হচ্ছে এইরকম, তার এরকম সম্পৃক্ত থাকার এই কারণ নাই, কোনো কোনো ধরনের পয়েন্ট উঠে ওঠে, ওই রকম বিষয়গুলি খুব অনেক অনেক পয়েন্ট আমরা কিন্তু বলতে পারবো, কিন্তু ওই বিষয়টা আমরা কেন বলছি না। আমাদের এই ভিডিওটার মূলত প্রশ্নটার গুলিকে গুছিয়ে আনার মূলত উদ্দেশ্য হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় এলবি পড়ুয়ার ড্রাফটিং এ মূলত তারা কি লেখে, এরপর প্র্যাকটিসিং এ এক একটা মামলার ডিসচার্জের কিন্তু বেশ কিছু বিষয় নতুন 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 অবতারণা ঘটবে, নতুন নতুন পয়েন্টও দরখাস্তকারী আসামি তখন বলবে। সেই বিষয়টা সেই পরিপ্রেক্ষিতে এবং সেই পরিস্থিতিতে না আসা পর্যন্ত কিন্তু মোটেও অনুধাবন করা সম্ভব হবে না এবং সেভাবে বলাও সম্ভব হবে না। কাজে এই বিষয়গুলি কমন কথাগুলি কথা বলবে না, যেহেতু আমি বলছিলাম 10 মার্কস ক্যারি করতে পারে, যেমন যদি আলাদা দুটি প্রশ্ন হয়ে থাকে 10 মার্কসের জন্য বিস্তারিত লেখার বলার দরকার নেই। এরপর বলতে পারেন দরখাস্তকারী আসামিকে বিজ্ঞ আদালত চার্জ হতে অব্যাহতি দিলে দরখাস্তকারী আসামি আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকবে এবং আদালতের নিকট চিরকৃতজ্ঞ থাকবে। এটাও কমন ডায়লগ। আরো কমন ডায়লগটা শেষ বলে শেষ ডায়লগটা দিয়ে আমরা শেষ করছি, সেটা হচ্ছে দরখাস্তকারী আসামি পক্ষে অপরাপর বক্তব্য অদ্য দরখাস্ত শুনানিকালে উকিল বাচনিতে প্রকাশ পাবে। এরপরে চলে আসবেন ঠিক খাতার হাফ মাঝামাঝি বরাবর থেকে আসবেন অবস্থা দিনে প্রার্থনা বিজ্ঞ আদালত ন্যায় বিচারের স্বার্থে। আমরা বিভিন্ন অনেক ধরনের ড্রাফট বাজারে দেখতে পাওয়া যাবে, আপনি কমন কোনো পোর্শনটা ফলো করতে পারেন, যাতে সবগুলোর ক্ষেত্রে একই রকম কথা এখান থেকে শুরু করে উকিল হওয়া পর্যন্ত উকিল হওয়ার পরও একই রকম কথাগুলিতে থাকতে পারেন। তাহলে নিত্য নতুন 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 কথা বলার ধরন, নতুন নতুন কথা বলার স্টাইল না করলেও আপনার আদালত থেকে রায় পাওয়ার আদেশ পাওয়ার ক্ষেত্রে এটা কোনো বাধা মোটেও হবে না। কাজেই এই জাতীয় বক্তব্যটা কমন বক্তব্য। তাহলে অবস্থাধীন প্রার্থনা বিজ্ঞ আদালত ন্যায় বিচারের স্বার্থে অত দরখাস্ত গ্রহণ করতো, মানে দরখাস্ত গ্রহণ করার কথাটা বলতে হবে। দরখাস্তকারী আসামিকে ফৌজদারি কার্যবিধির 265 গ ধারার অধীনে অত্র মোকদ্দমা দায় হতে অব্যাহতি দানে সুবিচার করিতে আজ্ঞা হয়, মর্জি হয়, দিলে বাধিত থাকিবে ইত্যাদি ইত্যাদি কথার মাধ্যমে এটা শেষ করতে পারবেন। এতগুলি কথাকে আমরা যে জায়গায় বিশ্লেষণ করে যে জায়গাটা পৌঁছাতে পারে, জিনিসটা হচ্ছে যেহেতু দায়রা আদালতের বেসিক পয়েন্টটা হচ্ছে ওর সেকশনটা খেয়াল রাখতে হবে 265C। আর দায়রা আদালত মানে হচ্ছে মামলা নাম্বারটার মধ্যে পরিবর্তন আসবে, আর আইন কিন্তু সেটাই থাকছে, সেটা যেই কোর্টের মামলা হোক, ধারা তো চেঞ্জ নাই। দায়রা আদালত হলে হেডিংটা চেঞ্জ আসবে, জেলাও দায়রা জজ আসবে, আর কি হবে এটার মধ্যে সূত্রটার মধ্যে সেশন চলে আসবে তখন। এখন প্রশ্ন, স্যার আমি ওই যে মামলাটা থেকে উঠে দায়রা আদালত পর্যন্ত নতুন নাম্বারটা বললো, আমি পুরনো নাম্বারটা একটু লিখতে চাই, লিখতে পারেন। ওটা সূত্র সেশন নাম্বার 1/2021, নিচে লেখলেন উদ্ভূত নানুন থানার মামলা নং 1/2021, আর সেভাবে লিখতে পারেন। সার্বিক কথাটা হচ্ছে যে আমরা জাস্ট মূল কনসেপ্টগুলি আপনাদের দেওয়ার চেষ্টা করছি, যে কনসেপ্টগুলি যেটা আপনাদের মূলত কাজে আসবে, সেই কনসেপ্টগুলি ফলো করলেই হয়ে যাবে। এগুলি পার্থক্য, এই দুটো হেডিংগত পার্থক্য হচ্ছে ফৌজদারি কার্যবিধির কত ধারা, এই একটা পার্থক্য হচ্ছে। আর লেখা গেলে কিন্তু অন্যান্য ক্ষেত্রেও কিন্তু প্রায় একই রকম কথাই থাকছে। আমি প্রশ্ন হলো, স্যার ম্যাজিস্ট্রেট কোর্টে দায়রা আদালত ম্যাজিস্ট্রেট কোর্টের অব্যাহতি এসছে, আমি এখন কি করব? হেডিংটা চেঞ্জ করে দেন, মোকাম বিজ্ঞ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট লিখে দেন। সূত্রটার মধ্যে ওই সেশন নাম্বারটা না লিখে ওই উদ্ভূত যে বিষয়টা বললাম, নানুন থানার মামলা নং ... ওটুক লিখে দেন। ধারা তো ওটাই থাকবে, কে বনাম কে থাকবে। আর ম্যাজিস্ট্রেট কোর্ট আদালতে গেলে কি চেঞ্জ হবে? ফৌজদারি কার্যবিধির এখন কিন্তু নাম্বারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। চেঞ্জ হয়ে কি আসবে? 241 ক ধারার অধীনে দায় হতে অব্যাহতি প্রার্থনা। আর বাকিগুলি কিন্তু ওই অ্যাজ ইট ইজ। তাহলে এর মাধ্যমে কি হলো? আমরা একই রকম প্যারাটা দিয়ে ম্যাজিস্ট্রেট আদালতের অব্যাহতি, দায়রা আদালতের অব্যাহতিটা শেষ করতে পারলাম। তাহলে চেঞ্জটা কিন্তু মনে রাখতে হচ্ছে, কোর্টের নাম চেঞ্জ হচ্ছে, একটা সেশন থাকছে না, আর 265 গ হচ্ছে ম্যাজিস্ট্রেট কোর্টে হয়ে যাবে 241 গ। বাকি পোর্শন ঠিক একবারে প্রেয়ার পোর্শনও 265 গ এর জায়গায় আসবে 241 গ। এই হচ্ছে মূলত এই আলোচনা। এতক্ষণ আমার বক্তব্য শ্রবণ করার জন্য আপনাদের সকলের নিকট কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।